তোমরা প্রত্যেকেই জানো যে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাথস। তোমাকে যখন ফিজিক্সের কোনো একটা এক্সপ্রেশনকে যখন রিপ্রেজেন্ট করতে হয় সেখানে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকে। তোমাদেরকে ফিজিক্সের কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হয়। বুঝতেই পারছো, যদি যোগ বিয়োগ করতে না জানো তাহলে ফিজিক্সের কোনো প্রবলেমকে তোমরা সলভ করতে পারবে না। সেই রকমই ফিজিক্সে তোমাদেরকে অ্যালজেব্রা সম্পর্কে জানতে হয়, তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে জানতে হয়। এখন এইগুলো তোমরা 10th লেভেল পর্যন্ত পড়ে এসেছো। এখন ম্যাথমেটিক্স এর আরেকটা সেকশন আছে যেটা আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নামে জানি। সেখানে আমাদেরকে ডেরিভেটিভ শিখতে হয়, ইন্টিগ্রেশন শিখতে হয়। এখন তোমাদের ক্লাস 12 এ ডেরিভেটিভ ইন্টিগ্রেশন রয়েছে, যেখানে তোমরা ফর্মুলা পুট করে অঙ্কগুলো করা শেখো। কিন্তু ফিজিক্সে যদি তোমাকে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের কনসেপ্টটা ইউজ করতে হয়, তাহলে তোমাকে সেখানে যদি ফর্মুলা পুট না করে যদি ডেরিভেটিভের প্রয়োজনীয়তা কি, ডেরিভেটিভের ইন্ট্রোডাকশনটা কিভাবে হলো, ডেরিভেটিভ কিভাবে কাজ করে, ঠিক সেম ভাবে ইন্টিগ্রেশন কিভাবে কাজ করে, ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কি, এগুলো তোমাদের যদি বোঝা থাকে তাহলে ফিজিক্সটা বুঝতে পারে সুবিধা হয়। আর যদি ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, ভেক্টরটা হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্স এর পোরশন, এই তিনটে জিনিস যদি তোমাদের ভালোভাবে জানা থাকে তাহলে ফিজিক্সের অর্ধেক প্রবলেম কিন্তু সেখানেই সমস্যার সমাধান হয়ে যায়। তোমরা যে কোনো অঙ্ক তোমরা একটা ভালো লেভেলে বুঝতে পারো। তো আমরা আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরই একটা পার্ট কভার করার চেষ্টা করব। তো সেটা আজকে আমরা পড়বো। এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসেরই আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন তোমরা ক্লাস 9-10 এ জেনে এসেছো গ্রাফ সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। ধরো এটা হচ্ছে, ধরা যাক এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। এখন তোমাকে যদি কোনো একটা সম্পর্ক দিয়ে দেওয়া থাকে, ধরো x এর মানে ধরা যাক y is a function of x। এই ফাংশন মানেও তোমরা জানো না। ধরা যাক y এর সঙ্গে x এর একটা সম্পর্ক হচ্ছে y is equal to, ধরা যাক একটা সম্পর্ক হচ্ছে y is equal to 3x plus 2। দেখো এখন আমি x এর যা মান বসাই না কেন, x এর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য y এর একটা নির্দিষ্ট মান রয়েছে। এই সমীকরণ দেখে বুঝতেই পারছো যে y এর মান x এর মানের উপরে ডিপেন্ড করে। আবার দেখো x এর প্রত্যেকটা মানের জন্য y এর কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে। তুমি যদি ধরো y এর মান 0 পুট করলে x এর মান 2 পেলে, y এর মান 1 পুট করলে x এর মান 5 পেলে। এরকম করে x এর বিভিন্ন মানের জন্য y এর যদি বিভিন্ন মান পাও আর সেই বিন্দুগুলোকে যদি তুমি এইখানে পুট করো তাহলে তোমরা একটা সরল রেখা পাবে। ধরা যাক সরল রেখাটা হচ্ছে এটা, ধরা যাক এটা হচ্ছে সেই সরল রেখা। এখন ধরো এটা হচ্ছে একটা বিন্দু এই গ্রাফের উপরে, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। এই গ্রাফের উপরে অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই সমীকরণকে মেনে চলে। এরপরে ধরো এটা একটা গ্রাফ হলো যেটা এই সমীকরণকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি আরেকটা গ্রাফ টানি, যদি y is equal to যদি 3x হতো তাহলে এটা আরেকটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতো। তখন দেখো x এর মান যদি 0 হয় y এর মান 0 হবে, x এর মান যদি 1 হয় y এর মান 3 হবে। তাহলে এটা আরেকটা সমীকরণকে রিপ্রেজেন্ট করবে যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা হবে। এখন যাদের মনে এই প্রশ্নগুলো উঠছে যে সরল রেখা কেন হলো, সার্কেল কেন হলো না, বক্ররেখা কেন হলো না, সেটা তোমরা ক্লাস 11 এ সরল রেখা পোরশনটা রয়েছে সেখানে পড়লে ভালো বুঝতে পারবে। এখন দেখো আপাতত তোমরা জেনে রাখো, যদি প্রত্যেকটা বিন্দু যদি বসানো হয় তোমরা বাড়িতে বসিয়ে দেখতে পারো। যদি x y এর উপর যদি প্রত্যেকটা বিন্দু যদি তোমরা বসাও, x এর বিভিন্ন মানের জন্য যদি y এর যদি বিভিন্ন মান বের করো এবং x আর y এর সেই কম্পোজিশন গুলো তুমি যদি গ্রাফে প্লট করো তাহলে দেখবে সেই গ্রাফটা একটা স্ট্রেট লাইন পাচ্ছ।
এখন এই স্ট্রেট লাইন সম্পর্কে আমাদের কিছু ধারণাটা আমাদের জানা দরকার। যেমন ধরো আমি তো এখন তো এটা নিচ্ছি, তো এই সমীকরণটা এখন না লিখলেও চলবে। তো বোঝা গেছে ফাংশন কি। তো ফাংশনটা হচ্ছে যদি y এর মানটা x এর মানের উপরে ডিপেন্ড করে তাহলে আমি বলতে পারবো যে y ইজ এ ফাংশন অফ x। তো সিমিলারলি এখানেও y ইজ এ ফাংশন অফ x, কারণ x এর নির্দিষ্ট মানের জন্য y এর একটা নির্দিষ্ট মান রয়েছে। এখন আমাকে এই যে এই স্ট্রেট লাইনের স্লোপ সম্পর্কে করতে হবে। কারণ আমার প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ স্লোপ। আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্লোপটা কি। স্লোপটা কি? দেখো এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ করেছে। এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একটা কোণ করেছে। ধরে নিচ্ছি সেই কোণটার মান হচ্ছে থিটা। এখন এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার যদি আমি tan এর অনুপাতটা নিই, মানে যদি আমি tan থিটা যদি নিই, তাহলে tan থিটাকে বলা হয়, আর tan থিটাকে আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই m টাকেই বলা হচ্ছে স্লোপ অফ দা স্ট্রেট লাইন। স্লোপ অফ দা স্ট্রেট লাইন। এখন tan থিটা মানে আবার বলি থিটাটা কি হবে। থিটা সবসময় দেখবে এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা স্লোপ অফ দা গ্রাফ বা স্ট্রেট লাইন যা বুঝি, মানে এটা তো স্ট্রেট লাইন তাই আমি স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো তুমি গ্রাফ বলে গ্রাফও বলতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এই স্লোপের একটা সিগনিফিকেন্স রয়েছে। এই স্লোপের একটা সিগনিফিকেন্স রয়েছে। সিগনিফিকেন্সটা কি দেখা যাক। ধরা যাক তুমি যদি এইখানে কোনো একটা পয়েন্ট নাও, এইখানে তুমি যদি কোনো একটা পয়েন্ট নাও আর এই পয়েন্টের স্থানাঙ্ক p ইজ ইকুয়াল টু যদি x, y হয়ে থাকে, তাহলে আমাকে যদি x এর মান যদি বের করতে হয় আমি কি করব। x এর মান যদি আমাকে বের করতে হয় তাহলে এই পয়েন্ট থেকে x অক্ষের উপরে আমাকে লম্ব টানতে হবে। এই পয়েন্ট থেকে x অক্ষের উপরে আমাকে লম্ব টানতে হবে। এখন এই ডিসটেন্সটাকে আমরা x বলি। এগুলো তোমরা সবাই স্কুল লেভেলে বলছি, তোমরা হচ্ছে 10 এর আগে পর্যন্ত জেনে এসেছো। আর এটাকে বলা হচ্ছে y। এটা y মানে এটা y হবে। এখন তুমি যদি tan থিটা ইজ ইকুয়াল টু বের করো, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে। আবার বলি তোমাকে যদি tan থিটা বের করতে হয় তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। এখানে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এই পয়েন্টটা যদি আমি a নাম দিই, তাহলে সমকোণী ত্রিভুজটা হচ্ছে অ্যাঙ্গেল OPA, আর tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হচ্ছে এখানে y বাই x। তাহলে y বাই x হচ্ছে tan থিটা। ঠিক আছে, এরপরে আমি এভাবেও বের করতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু। এখন যদি tan থিটা আমি যদি অন্যভাবে বের করি, ধরো আমি x এর মানটা ডেল্টা x পরিমাণ বাড়িয়ে দিলাম। এখন ডেল্টা কি, ডেল্টা সম্পর্কেও তোমাদের কোনো ধারণা নেই। যখন আমরা ফিজিক্সে চেঞ্জ কথাটা ইউজ করবো, ফিজিক্সে হতে পারে বা ম্যাথমেটিক্স হতে পারে, যখন আমরা চেঞ্জ কথাটা ইউজ করবো তখন চেঞ্জটাকে আমরা ডেল্টা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরা যাক আমি x কোঅর্ডিনেটটাকে মানে x এর স্থানাঙ্কটাকে x প্লাস ডেল্টা x পরিমাণ বাড়ালাম, আর y এর স্থানাঙ্কটাকে y প্লাস ডেল্টা y পরিমাণ বাড়ালাম। মানে x স্থানাঙ্কটাকে বাড়ালাম x প্লাস ডেল্টা x পর্যন্ত, আর y এর স্থানাঙ্কটাকে বাড়ালাম y প্লাস ডেল্টা y পর্যন্ত। এখন যদি x টা x প্লাস ডেল্টা x হয়ে যায়, তাহলে ধরো x স্থানাঙ্কটা ধরা যাক এখানে শিফট করবে। ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে a ড্যাশ। ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে a ড্যাশ, তাহলে এটা কত হবে, এটা হবে ডেল্টা x। আর এইখানে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা b, তাহলে আমাকে বিটাও স্থানাঙ্ক চেঞ্জ করতে হবে b ড্যাশ পয়েন্টে, আর এই পয়েন্টটা হবে ডেল্টা y। তাহলে দেখো এই পয়েন্টটা কোথায় হবে, তাহলে এই পয়েন্টটা সরে চলে আসবে এখানে, আর এর স্থানাঙ্ক ধরে নিচ্ছি p ড্যাশ। p ড্যাশ ইজ ইকুয়াল টু হবে
এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখন দেখো এটা তো স্ট্রেট লাইন, তাহলে এটা যদি থিটা হয় স্বাভাবিকভাবে এটাও থিটা হবে, এটাও থিটা হবে। তাহলে এইখানে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? এটা যদি বি হয়, আমি এটার নামও ধরছি, এটার নাম কিউ ধরছি। তাহলে এইখানেও আমাকে যদি মানে এই ট্রায়াঙ্গেল থেকে আমাকে যদি tan থিটার মান বের করতে হয়, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? লক্ষ্য করো, এটা যদি ডেল্টা ওয়াই হয় তাহলে স্বাভাবিকভাবে এটাও ডেল্টা ওয়াই হবে, আর এটা যদি ডেল্টা এক্স হয় স্বাভাবিকভাবে এটাও ডেল্টা এক্স হবে। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে লক্ষ্য করে দেখো, এটা যেহেতু স্ট্রেট লাইন এবং আমাকে যদি tan থিটা বের করতে হয় আমি এভাবেও tan থিটা বের করতে পারি, বা কোনো একটা জায়গা স্মল মানে ছোট্ট একটা পোরশন নিলাম, দি সেই যে এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করলো সেই ট্রায়াঙ্গেল থেকেও আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে tan থিটার মান বের করতে পারি। এই সেম প্রসিডিউর তুমি গ্রাফের যে কোনো পোরশনে অ্যাপ্লাই করতে পারো, তুমি tan থিটার মান কিন্তু পেয়ে যাবে। তাহলে দেখো এই স্লোপ, এখানে স্লোপটা মানে হচ্ছে যে মানে এখানে থিটাটা কি, মানে m ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা, আর থিটাটা কি, সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে থিটা। তো এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর ভাষায় স্লোপের মানেটা। কিন্তু তোমাকে যদি ফিজিক্স এর ভাষায় এটা ইউজ করতে হয় তাহলে এখানে স্লোপটা আরেকটা জিনিস ইউজ করছে, আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করছে। সেই জিনিসটা কি, দেখো স্লোপ tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে m ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা y বাই ডেল্টা x। আর ডেল্টা yটা কি, ডেল্টা yটা হচ্ছে চেঞ্জ ইন y, আর ডেল্টা x টা কি, ডেল্টা x টা হচ্ছে চেঞ্জ ইন x। তাহলে স্লোপটা হচ্ছে চেঞ্জ ইন y বাই চেঞ্জ ইন x। আর এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি, এই পুরো ব্যাপারটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি রেট অফ চেঞ্জ of y with respect to x। মানে আমাকে এটা রিপ্রেজেন্ট করছে এই যে y x এর সাপেক্ষে কি হারে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমাকে tan থিটা রিপ্রেজেন্ট করছে। আবার বলছি, এই যে y x এর সাপেক্ষে কি হারে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমাকে এখানে স্লোপটা রিপ্রেজেন্ট করছে। তাহলে স্লোপের দুটো মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন সমস্যা, এটাতে কোনো সমস্যা নেই কারণ এটা সরল রেখা। তুমি যে কোনো পোরশনে যদি তুমি এরকম মানে ছোট্ট জায়গা যদি কনসিডার করো তাহলে tan থিটার মানটা সব জায়গায় এক হবে। কিন্তু প্রবলেম অ্যারাইজ করে যদি এটা স্ট্রেট লাইন যদি না হয়, একটা কার্ভ হয়। তো কার্ভটা যদি আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এতদূর তোমার নোট ডাউন করে নাও। এরপরে ধরো এই যে কার্ভটা এতক্ষণ স্ট্রেট লাইন ছিল, তোমাদের কোনো সমস্যা হয়নি। এখন যদি এই কার্ভটা স্ট্রেট লাইন না হয়, সরি এই গ্রাফটা স্ট্রেট লাইন না হয়, যদি কার্ভ হয় তাহলে সমস্যাটা কি হবে? ধরো কার্ভটা হচ্ছে এরকম দেখতে। এখন লক্ষ্য করে দেখো এইখানে x আর y যে হারে চেঞ্জ হচ্ছে, এখানে x আর y কিন্তু সে হারে চেঞ্জ হচ্ছে না। মানে x এর সাপেক্ষে y কিন্তু সে হারে চেঞ্জ হচ্ছে না। মানে এই তুমি যদি এই পোরশনটা কনসিডার করো তাহলে এইখানে যে স্লোপটা হবে, মানে এইখানে যে স্লোপটা হবে, লক্ষ্য করো আমি যদি এই পোরশনটা কনসিডার করি তাহলে এইখানে যে স্লোপটা হবে, কিন্তু এই পোরশনটা যদি কনসিডার করি তাহলে এইখানে স্লোপের মানটা কিন্তু আলাদা হবে। আবার যদি এই পোরশনটা কনসিডার করো তাহলে এখানেও স্লোপের মানটা কিন্তু আলাদা হচ্ছে। এটা যদি থিটা 1 হয়, এটা যদি থিটা 2 হয়। আবার তুমি যদি এই পোরশনটা কনসিডার করো তাহলে এইখানেও কিন্তু থিটার মানটা
আলাদা হচ্ছে। যদি এখন থিটার মানগুলো যদি আলাদা হয় তাহলে বুঝতেই পারছো এখানে tan থিটা 3, এইখানে স্লোপের মানটা হবে tan থিটা 3, এইখানে স্লোপের মানটা হবে tan থিটা 2, এইখানে স্লোপের মানটা হবে tan থিটা 1। তাহলে যদি স্লোপের মানগুলো যদি আলাদা হয় তাহলে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x এর মানটা কিন্তু আলাদা হবে। তাহলে যদি আমাকে কোনো একটা পার্টিকুলার পোরশনে, ধরো আমি যদি শুধুমাত্র এই জায়গাতে যদি আমাকে চেঞ্জটা বের করতে হয় তাহলে কি করতে হবে? সিম্পল ব্যাপার, কিচ্ছু না, তোমাকে এইখানে একটা পয়েন্টকে কনসিডার করতে হবে। ধরো এইখানে একটা পয়েন্ট p ইজ ইকুয়াল টু x, y। আবার একই জিনিস, তোমাকে x টা ধরো x চেঞ্জ হলো, x টা চেঞ্জ করলে x প্লাস ডেল্টা x পর্যন্ত, আর y টাও তুমি চেঞ্জ করলে y প্লাস ডেল্টা y পর্যন্ত। তাহলে এটা আগে ছবির মতো, এটা হবে ডেল্টা x, এটা হবে ডেল্টা y। এগুলো এখন এগুলোর কোনো মানে হয় না, এগুলো এখন না রাখলেও চলে। আচ্ছা, একটু যদি বড় করে দিতে আমাদের দেখতে বোর্ডে সুবিধা হবে। ধরো পয়েন্টটা এখানে ছিল, এটা হচ্ছে p x, y, মানে এখানে একটা তোমাকে লম্ব টানতে হবে। লক্ষ্য করো এটা কত হবে? x হবে। এটা কত হবে? ডেল্টা x হবে। এটা কত হবে? ডেল্টা y হবে। এটা কত হবে? y হবে। আর ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে p ড্যাশ, যেটা হচ্ছে x প্লাস ডেল্টা x, y প্লাস ডেল্টা y। এখন তোমাকে যদি এইখানে tan থিটার মান ধরে নাও, এটা হচ্ছে থিটা। এখন তোমাকে যদি এইখানে tan থিটা ড্র করতে হয়, তার মানে এখানে আবার তোমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। কিন্তু যেহেতু এটা সরল রেখা নয়, তাহলে সমকোণী ত্রিভুজটা দেখো দেখতে কিন্তু এরকম হবে। তাহলে এখানে tan থিটা 3 এর মানটা কত হবে? এখানে tan থিটা 3 এর মানটা হবে ডেল্টা y বাই ডেল্টা x, একই ব্যাপার। এটাই বুঝে নাও, এখানে দেখা দরকার নেই। এখন এই পয়েন্টে মানে এই পোরশনে tan থিটা রিপ্রেজেন্ট করছে রেট অফ চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x। কিন্তু দেখো আমি যে এখানে y আর x, ডেল্টা y আর ডেল্টা x এর চেঞ্জটাকে রিপ্রেজেন্ট করেছি, ওটা কি অ্যাকচুয়াল চেঞ্জটা রিপ্রেজেন্ট করছে? এইখানে আমি ডেল্টা y আর ডেল্টা x এর চেঞ্জটা রিপ্রেজেন্ট করেছি এই সবুজ লাইন বরাবর, এই যে গ্রিন পেন দিয়ে রিপ্রেজেন্ট করেছি এই লাইন বরাবর চেঞ্জটা করেছি। কিন্তু এই যে এই কার্ভটা, ধরো এই কার্ভটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x, এই মানে y আর x এর এই সম্পর্কটাকে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করছে। আমি যে এখানে tan থিটার মান ডেল্টা y বাই ডেল্টা x করে বের করেছি, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কি রিপ্রেজেন্ট করছে? এই চেঞ্জটা রিপ্রেজেন্ট করছে অনলি গ্রিন পোরশনটাকে। আমি যে এখানে সবুজ পেন দিয়ে যেটা ড্র করেছি, এই যে এই সবুজ পেন দিয়ে ড্র করেছি। কিন্তু আমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? এই সম্পর্ক বরাবর
ওয়াই আর এক্স কিভাবে চেঞ্জ হয়েছে, আমাকে আসলে বের করতে হবে এই সম্পর্ক বরাবর ওয়াই আর এক্স কিভাবে চেঞ্জ হয়েছে। তাহলে দেখো আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি। ভুলটা কি, আমরা কিন্তু এই চেঞ্জটা এক্সট্রা ক্যালকুলেট করে ফেলেছি। লক্ষ্য করতে পেরেছো, আমরা কিন্তু এই চেঞ্জটা এক্সট্রা ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে কি হয়, আমরা যদি এরকম ভাবে মানে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের চেঞ্জে মানে আমাদের এই যে এই স্লোপের এই রেট অফ চেঞ্জ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এই চেঞ্জটা বের করতে সামান্য একটু এরর চলে আসে। তো তোমাকে যদি এই এররটাকে মিনিমাইজ করতে হয়, তাহলে কি করতে হবে, এই ডেল্টা এক্স এর ভ্যালুটা ছোট করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, যত আমি ডেল্টা এক্স এর মানটা ছোট করব, এই ডেল্টা এক্স এর মানটা যত ছোট করব, পি ড্যাশ বিন্দুটা পি এর তত কাছাকাছি আসবে। ধরো ডেল্টা এক্স এর মান ছোট করলাম, এই পয়েন্টটা এইখানে এলো, আরো ছোট করলাম পয়েন্টটা এখানে আসবে, আরো ছোট করলাম পয়েন্টটা এখানে আসবে। যত পি আর পি ড্যাশ পয়েন্ট, যত পি পয়েন্ট আর পি ড্যাশ পয়েন্ট কাছাকাছি আসবে, যত পি আর পি ড্যাশ পয়েন্টটা কাছাকাছি আসবে, তত কিন্তু আমাদের এই এররের মানটা কিন্তু কমবে, এই এররের মানটা কমবে। তাহলে তোমাকে যদি অ্যাকচুয়াল চেঞ্জটা যদি বের করতে হয়, মানে এই কার্ভ বরাবর ওয়াই এক্স এর সাপেক্ষে কিভাবে চেঞ্জ হয়েছে, তোমাকে যদি অ্যাকচুয়াল চেঞ্জটা বের করতে হয়, তাহলে পি আর পি ড্যাশ বিন্দুটা যতটা সম্ভব কাছাকাছি নিতে হবে, পি আর পি ড্যাশ বিন্দুটাকে যতটা সম্ভব কাছাকাছি নিতে হবে। এর ছোট ছোট যত ছোট হবে, এখানে এররের মানটা তত কম হবে। তাহলে যদি পি আর পি ড্যাশ এর মানটা খুব মানে যদি আমি একেবারে কাছাকাছি নিই, তাহলে একেবারে লিমিটিং কেসে কি হবে, ডেল্টা এক্স এর মানটা কিন্তু প্রায় জিরো হবে। ডেল্টা এক্স এর মানটা কিন্তু জিরো হবে না, জিরো হলে তো পি আর পি ড্যাশ বিন্দুটা একই হয়ে যাবে। ডেল্টা এক্স এর মানটা যদি আমি জিরোর যত কাছাকাছি নিতে পারবো, তত কিন্তু আমার সুবিধা হবে। সুবিধা হবে কেন, কারণ আমার এই গ্রাফ মানে এই যে এরিয়াটা এটা কমে যাচ্ছে, তাহলে আমি চেঞ্জটা অ্যাকচুয়ালি এই এই কার্ভ বরাবর পাবো বা এই সম্পর্ক বরাবর পাবো। তাহলে দেখো, তাহলে আমরা এক্সপেরিমেন্টালি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই মানটা যেটা বের করেছিলাম, ডেল্টা এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যেটা বের করেছিলাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই কার্ভ বরাবর ওয়াই আর এক্স এর চেঞ্জকে রিপ্রেজেন্ট করছিল না। তাহলে আমাকে আসল চেঞ্জটা যদি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমাকে একটা কন্ডিশন বসাতে হবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। আর যখন তুমি লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো করবে, যখন এই কন্ডিশনটা তুমি অ্যাপ্লাই করে দেবে, তখন দেখো এই স্পর্শকটা, তখন কিন্তু এই রেখাটা এই বিন্দুতে স্পর্শকের মতো কাজ করবে। আমি আরেকটা ছবি আঁকলে ভালো তোমরা বুঝতে পারবে। ধরো এটা হচ্ছে পি ড্যাশ পি পয়েন্ট আর এটাই হচ্ছে পি ড্যাশ পয়েন্ট। যত কাছাকাছি নেব এইটা তত ভালো স্পর্শক হবে। আর যখন স্পর্শক হয়ে যাবে, তখন পার্টিকুলার এই পয়েন্টে ওয়াই এর চেঞ্জ এক্স এর রেসপেক্টে কতটা হয়েছে তুমি বের করতে পারবে। তখন কিভাবে বের করবে, ছোট্ট ট্রায়াঙ্গেল নেবে, এখানে ডেল্টা ওয়াই বের করবে, এখানে ডেল্টা এক্স বের করবে, দিয়ে তুমি একদম পার্টিকুলার এই জায়গাতে তুমি ওয়াই এর সাপেক্ষে এক্স এর চেঞ্জটা পেতে পারবে। তাহলে যখনই লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে বের করছো, তখনই এইটা মানে এই এক্সপ্রেশনটা দেখতে একটু আলাদা হয়ে যায়। এই এক্সপ্রেশনটা দেখতে হয় এটাকেই তখন লেখা হয় dy বাই dx। তাহলে dy বাই dx কি রিপ্রেজেন্ট করছে, dy বাই dx রিপ্রেজেন্ট করছে y এর চেঞ্জ উইথ রেসপেক্ট টু x। কোন দিক বরাবর, এই কার্ভ বরাবর। বোঝা গেছে, তাহলে এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এবার নোট ডাউন। আবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে যদি ডেল্টা ওয়াই এর মান, দাঁড়াও আমি এটা মুছে নিই, যদি ডেল্টা ওয়াই এর চেঞ্জটা, যদি ওয়াই এর চেঞ্জ মানে ডেল্টা ওয়াই যদি বৃদ্ধি পায়, মানে ডেল্টা ওয়াই যদি পজিটিভ হয়, আর যদি ডেল্টা ওয়াই এর পজিটিভ হওয়ার জন্য
ডেল্টা এক্স ও যদি পজিটিভ হয়, বা ঘুরিয়ে বলতে পারি যদি এক্স এর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি ওয়াই এর বৃদ্ধি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিওয়াই ডিএক্স কত হবে, এটাও ধনাত্মক হবে বা পজিটিভ হবে। যদি ব্যাপারটা উল্টে যায়, যদি ডেল্টা এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ডেল্টা ওয়াই এর মান যদি হ্রাস পায়, সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স এর মানটা ঋণাত্মক হবে। বাস, এই কথাগুলো যদি মাথায় রাখো, তাহলে তোমরা ডেরিভেটিভ দিয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেটা ইজিলি বুঝতে পারবে। এখন তোমাদেরকে যদি একটা প্রবলেম করানো হয়, তাহলে তোমাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে। তাহলে আমরা এখনো পর্যন্ত দুটো জিনিস পড়লাম। এক নাম্বার রুল কি পড়লাম? এক নাম্বার রুল হচ্ছে dy by dx is equal to কি হচ্ছে, লিমিট অফ ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা x টেন্ডস টু 0, ডেল্টা y বাই ডেল্টা x। আর দু নম্বরে যে রুলটা হচ্ছে সেটা বললাম dy by dx is equal to পজিটিভ কখন হবে, যখন ডেল্টা y আর ডেল্টা x বোথ পজিটিভ আর নেগেটিভ হবে। আবার এটা ইজ ইকুয়াল টু নেগেটিভ কখন হবে, যখন ডেল্টা y আর ডেল্টা x অপোজিট সাইনের হবে। এখন এই দুটো রুলের উপর ভিত্তি করে আমাদের কিছু অঙ্ক করতে হবে। ধরো আমি যদি একটা কোনো আরবিটারি গ্রাফ টানি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন যদি কোনো গ্রাফ দেখতে এরকম হয়, ধরো কোনো গ্রাফ দেখতে, ধরো এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে -1 -2। এখন যদি এটাও সিমিলারলি এটাও হবে 1 2 3 4। এখন যদি কোনো গ্রাফটা দেখতে ধরো এরকম যদি হয়, আমাকে এখন যদি বলে x is equal to 2 তে dy by dx এর মানটা কত হবে, x is equal to 4 এ dy by dx এর মানটা কত হবে। তো তোমরা খুব সহজে এর মানগুলো বের করতে পারবে। আমাকে যদি x is equal to 2 তে বলে, তাহলে x is equal to 2 এর করেসপন্ডিং পয়েন্ট কোনটা হচ্ছে, তাহলে আমাকে যদি x is equal to 2 তে বের করতে বলে, তাহলে আমাকে এই দিক বরাবর একটা সরলরেখা টানতে হবে, মানে একটা লম্ব টানতে হবে। লম্ব টানলাম, তাহলে আমাকে এই বিন্দুতে বের করতে হবে, তার মানে এই বিন্দুতে একটা স্পর্শক টানতে হবে আমাকে। টানলাম স্পর্শক। এখন দেখো এই ডিসটেন্সটা কত হবে, এটা হচ্ছে 1, তাহলে এই ডিসটেন্সটা কত হচ্ছে আমার 1 আর 3, মানে এই ডিসটেন্সটা হবে আমার 2। আবার লক্ষ্য করে দেখো এর করেসপন্ডিং এই পয়েন্টটা হচ্ছে 4, আর দুইটা যদি এইখানে না ধরে, আমি দুইটা মানে যদি দুইটা আমি এইখানে ধরে নিই, ঠিক আছে, মানে আমি তো স্কেলে মেপে আঁকিনি, একটা অ্যাপ্রক্সিমেট এঁকে নিয়েছি, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি 4 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই লেন্থটাও মোটামুটি আমার 2 হচ্ছে, তাহলে এই লেন্থটাও আমার ইজিলি 2 দেখতে পাচ্ছি। এখন লক্ষ্য করে দেখো
এর মানটাও কিন্তু পজিটিভ 2 আর এর মানটাও কিন্তু +2, তাহলে dy dx এর মানটা কত হবে 2/2 = 1। সিমিলারলি যদি আমাকে x = 4 পয়েন্টে dy dx এর মান বের করতে হয়, তাহলে আমাকে আবার এই মানে এই পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, যেটা হচ্ছে আমার এই বিন্দু দিয়ে যাবে, দিয়ে এখানে একটা স্পর্শক ড্র করো, তারপরে আবার একটা আমাকে রেখা টানতে হবে, আমি একদম 1 পর্যন্ত টানবো। এটা বোঝানোর জন্য এটা একটু মুছে ফেলি, তো আমাদের বুঝতে সুবিধা হবে। গ্রাফটা দেখতে ছিল এরকম, আমাকে x = 4 পয়েন্টে dy dx এর মান বের করতে হবে, মানে এই স্পর্শকটা আমার বুঝতে পারছো? এটাকে এত করে সরিয়ে নাও। তাহলে দেখো এটা এই পয়েন্টটা করেসপন্ডিং হচ্ছে 4 এর, আর এই পয়েন্টটা করেসপন্ডিং হচ্ছে 1 এর, তাহলে এটা কত হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 1 আর 4, এটা হচ্ছে 3, আর আমাকে আর এটা হচ্ছে তোমার ডেল্টা x এর মানটা কত হচ্ছে এখানে 3, আর এখানে তোমার যত ধরো পয়েন্ট বেরোবে, এটা ধরো যে 6 ধরে নি, তাহলে এটা তোমার 6 আর এদিকে 3, এটাও তোমার 3 হচ্ছে। কিন্তু দেখো এটা কি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি থিটা যদি এটা হয়, আমার তো থিটা এটা বের করে লাভ নেই, এই থিটাটা কার সাথে কোণ করেছে, এই মানে এই রেখাটা থিটা অ্যাঙ্গেলটা করেছে নেগেটিভ x অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে তো কোণটা হবে এটা, কিন্তু এখানে থিটাটা হচ্ছে নেগেটিভ, মানে এটা যদি পজিটিভ x অ্যাক্সিস হয় তাহলে এটা হবে নেগেটিভ x অ্যাক্সিস। আমাকে tan থিটা মানে কি, সেখানে থিটাটা হচ্ছে পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে কোণটা করেছে, কিন্তু এখানে থিটাটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিসের সঙ্গে করেছে, তাহলে এখানে এর মানটা কিন্তু মাইনাসে আসবে, তাহলে এখানে হবে tan 180 minus theta is equal to 3/3 is equal to 1। এখন তোমরা প্রত্যেকেই জানো tan 180 minus theta is equal to হয় minus tan theta, তাহলে minus tan theta is equal to 1 আর tan theta is equal to হবে -1। বোঝা গেছে? নোট ডাউন করে নাও তোমরা। তাহলে এই পয়েন্টটা তোমরা দেখলে যে dy dx এর মানটা +1 হয়েছে, বুঝতে পারছো? যত আমি এই মানে এই পয়েন্টে যত আমরা x অ্যাক্সিসের ধনাত্মক দিকে যাচ্ছি, y এর মানটাও কিন্তু x অ্যাক্সিসের ধনাত্মক দিকে বাড়ছে, তাই জন্য এখানে dy dx এর মানটা +1 হয়েছে। যখন তোমরা ফিজিক্স পড়বে তখন ফিজিক্সটাকে তোমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে আর প্র্যাকটিক্যাল ওয়েতে দুটো ভাবেই বুঝতে হবে। তো tan theta is equal to 1 এটা আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখলাম, আর যখন তুমি প্র্যাকটিক্যাল ভাবে দেখছো, যত তুমি x অ্যাক্সিসের ধনাত্মক দিকে যাচ্ছ, মানে পজিটিভ x অ্যাক্সিস বরাবর যাচ্ছ, তখন কিন্তু y এর মানটাও ধনাত্মক x এর মানে পজিটিভ y অ্যাক্সিস বরাবর যাচ্ছে। কিন্তু ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছ এই পয়েন্টে যখন আমি মানে ট্যানজেন্ট স্লোপ বের করেছি, তখন কিন্তু tan 180 মাইনাস থিটা মানে এটা tan থিটা তো বের করেছিলাম, এটা কিন্তু স্লোপ তো রিপ্রেজেন্ট করছে পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতি লাগিয়ে আমার মানটা কিন্তু -1 বেরিয়েছে। এখন তোমাকে যদি এটা প্র্যাকটিক্যালি বুঝতে হয় তাহলে কি দেখতে হবে, তুমি দেখো যত আমি এই পয়েন্ট থেকে ধনাত্মক x অক্ষের দিকে আসছি, মানে পজিটিভ x অ্যাক্সিস বরাবর আসছি, তখন কিন্তু y এর মানটা উপর দিকে আর তখন যাচ্ছে না, তখন কিন্তু y এর মানটা দেখো ডিক্রিজ করছে। তাই জন্য এখানে x বাড়ার সঙ্গে সঙ্গে y এর মানটা ডিক্রিজ করছে। আর এখানে স্পষ্ট লেখা আছে যদি y আর ডেল্টা y আর ডেল্টা x যদি অপোজিট সাইনের হয়, তাহলে dy dx এর মানটা কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ হয়। তাহলে নিশ্চয়ই এই জায়গাটা তোমাদের বোঝা গেছে। এরপরে তো এইরকম টাইপের তোমাদের বইয়ে অনেক অঙ্ক দেওয়া থাকবে, তোমরা বলে দেখতে পারো। যত অঙ্ক করবে তোমাদের কনসেপশন তত বেশি ক্লিয়ার হবে।
এখন তোমাদের তাহলে তোমরা বুঝতে পারলে মানে গ্রাফ এঁকে তোমাদের যদি লেখচিত্র দেওয়া থাকে তাহলে লেখচিত্রের সাহায্যে তোমরা কিভাবে dy/dx এর মান বের করবে। এখন অনেক ক্ষেত্রে কি হয় লেখচিত্র কিন্তু এঁকে দেওয়া থাকে না। এখন যদি লেখচিত্র এঁকে দেওয়া না থাকে তোমাদের তো কোনো একটা সমীকরণ তো দেওয়া থাকবে, কোনো একটা বীজগাণিতিক সমীকরণ তো দেওয়া থাকবে, সেই বীজগাণিতিক সমীকরণ থেকেও কিন্তু তোমরা dy/dx এর মানটা ইজিলি বের করতে পারো। ধরো তোমাকে কোনো একটা সারফেসের এরিয়া ক্যালকুলেট করতে হবে। ধরো কোনো একটা বর্গক্ষেত্র নিয়েছি, বর্গক্ষেত্র S, ধরো কোনো একটা বর্গক্ষেত্র এরিয়া হচ্ছে S, তাহলে S বর্গক্ষেত্রের এরিয়াটা কত হবে L স্কয়ার, যেখানে Lটা কি, Lটা হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, তাহলে S L স্কয়ার। এখন বলেছে তোমাকে যদি ds/dl যদি আমাকে বের করতে হবে, ds/dl এর মানটা কত, শুধুমাত্র এই সমীকরণের সাহায্যে বের করব। লক্ষ্য করো আমি যদি এটা যদি L হয়, এটা যদি L হয় তাহলে এটাও L হবে। এখন যদি আমাকে যেহেতু ds/dl বের করতে হবে তাহলে বুঝতেই পারছো আমাকে L এর মানটা ডেল্টা L পরিমাণ বৃদ্ধি করতে হবে। ধরো L এর পরিমাণটা ডেল্টা L পরিমাণ বৃদ্ধি করলাম, এখানেও L এর পরিমাণটা ডেল্টা L পরিমাণ বৃদ্ধি করলাম, তাহলে S এর বৃদ্ধিটা কত হবে, এটা হবে। মানে বৃদ্ধিটা কোন পার্সেন্টে রিপ্রেজেন্ট করছে, এই পার্সেন্ট আমার বৃদ্ধিটা রিপ্রেজেন্ট করছে। এখন ধরে নাও আমি এইখান থেকে দেখতেই পাচ্ছ যে s is function of l, ফাংশনের মান মানে ফাংশন কথাটার মানে তোমাকে আমি একটু আগেই বুঝিয়েছি। এখন দেখো l এর মানটা মানে l এর মানের উপরে s এর মানটা ডিপেন্ড করছে। এখন যদি আমি l এর মানটা l থেকে বাড়িয়ে l প্লাস ডেল্টা l যদি করি, তাহলে যদি s এর মানটা s প্লাস ডেল্টা s যদি হয় তাহলে আমি লিখতে পারি s প্লাস ডেল্টা s ইজ ইকুয়াল টু কত হবে, l প্লাস ডেল্টা l তার স্কয়ার। এখন তুমি এটাকে a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে ভাঙতেই পারো, এটা হবে l স্কয়ার প্লাস 2l ডেল্টা l প্লাস ডেল্টা l স্কয়ার। এখন s প্লাস ডেল্টা s, এখন বুঝতেই পারছো এই l স্কয়ার মানে এটা কি ছিল, s ছিল, তাহলে এখানে আমি s লিখলাম, তাহলে s এর সুন্দর কেটে যাবে, এটা 2l ইনটু ডেল্টা l প্লাস ডেল্টা l স্কয়ার। বুঝতেই পারছো এখানে s আর এইখানে s টা কেটে যাবে, তাহলে ডেল্টা s ইজ ইকুয়াল টু আলটিমেট কি দাঁড়াচ্ছে, ডেল্টা s, আমি এখান থেকে ডেল্টা l কমন নিলাম, তাহলে ডেল্টা s বাই ডেল্টা l ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2l প্লাস ডেল্টা l। এখন একটু আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে যে dy/dx আমরা কখন লিখতে পারি, আমাকে একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে, আর অ্যাপ্রক্সিমেশনটা কি, আমাকে ডেল্টা x টেন্ডস টু 0 করতে হবে। তাহলে সিমিলারলি এখানেও যদি আমাকে ডেল্টা x বাই ডেল্টা l এর থেকে যদি আমাকে ds/dl করতে হয় তাহলে আমাকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে। আর অ্যাপ্রক্সিমেশনটা কি, অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে ডেল্টা l টাকে আমাকে টেন্ডস টু 0 করতে হবে। এরপরে তুমি ডেল্টা s বাই ডেল্টা l এই এক্সপ্রেশনটা দেখতে অনেকটা ds/dl এর মতো দেখতে হবে। আর যখন তুমি ডেল্টা l টাকে 0 করে দিচ্ছ তখন এই টার্মটা আমার নেগলিজিবল হয়ে যাচ্ছে, এটাকে তুমি ক্যান্সেল আউট করতেই পারো, তখন ds/dl এই মানটা কত দাঁড়াচ্ছে 2l। তাহলে যদি s is equal to l স্কয়ার হয় তাহলে ds/dl এর মানটা হবে 2l। তাহলে এইভাবে আমরা যে কোনো এক্সপ্রেশনের ডেরিভেটিভ আমরা বা ডিফারেন্সিয়াল আমরা যেভাবে মানে এভাবে বের করতে পারি। এখন তোমাদের তো এরকম করে সমস্ত এক্সপ্রেশনকে ডেরাইভ করার কোনো দরকার হয় না, বিশেষ করে ফিজিক্সে তো কোনো দরকারই হয় না, আর অঙ্কতেও তোমাদের দরকার হয় না, তোমরা অঙ্কতে সিম্পল সূত্র বসিয়ে এর প্রমাণগুলো মানে অঙ্কগুলো করতে পারবে। তো আমি
তো আমি এরকম কিছু সূত্র লিখিয়ে দিচ্ছি, সূত্রগুলো তোমরা ক্লাস 12 এমনিতেও পড়বে আর তোমাদের বইও দেওয়া রয়েছে, তুমি বই থেকে দেখেও পড়তে পারো। আমি যা সূত্র মানে কিছু কিছু যে ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে বা যে বীজগাণিতিক মানে কিছু কিছু বীজগাণিতিক এক্সপ্রেশন রয়েছে তার ডেরিভেটিভটা কত হয় সেটা আমি আপাতত লিখিয়ে দিচ্ছি। এবার এই সূত্রের উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু অঙ্কগুলো করে আসতে হবে। তোমরা বাড়িতে চেষ্টা করবে, তাহলেই তোমরা সুন্দর করতে পারবে। ধরো একটা ফাংশন y is equal to যদি x to the power n হয় তাহলে dy by dx। আচ্ছা আমি যদি এরকম করে করি, ছক যদি করে নিই তাহলে লিখতে সুবিধা হবে। তাহলে dy by dx এর মানটা কত হবে, এখানে y এর মান লিখবো, এখানে dy by dx এর মানটা লিখবো। যদি y is equal to যদি x to the power n হয় তাহলে dy by dx হয় n into x to the power n minus 1। যদি y এর মানটা যদি sin x হয় তাহলে dy dx এর মানটা হয় cos x। এগুলো হচ্ছে কিছু স্পেশাল ফাংশন যার ডেরিভেটিভটা আমি প্রমাণ করে দেখাইনি, কিন্তু তোমাদেরকে সূত্রগুলোকে মনে রাখতে হবে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যখন তোমরা অঙ্ক করতে থাকবে তখন তোমাদের সূত্র এমনিতেই মুখস্থ হয়ে যাবে। cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, সিমিলারলি tan x এর ডেরিভেটিভ হয় sec square x, cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec square x, sec x এর ডেরিভেটিভ হয় sec x into tan x। আর কি রয়েছে, cosec x এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ cosec x into into cot x। তোমাকে যদি ln x এর ডেরিভেটিভ করতে হয় তাহলে সেটা হয় 1 by x, আর যদি তোমাকে e to the power x এর ডেরিভেটিভ যদি করতে হয় তাহলে এর ডেরিভেটিভ কিন্তু e to the power x ই হয়। তো এই কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলোর উপর বেস করে তোমাকে কিছু ফাংশনের ডেরিভেটিভ বের করতে হবে। খুবই সোজা বের করা, তোমরা উদাহরণ দেখে বা অঙ্কের বই দেখে দুই একটা বলে আসতে পারো। এরপরে ডিফারেন্সিয়েশন কিছু সূত্র মেনে চলে, যেমন আমি এটা যদি মুছে দিই, এবার এই ডিফারেন্সিয়েশন কিছু সূত্র মেনে চলে। যেমন ধরো আমি যদি দুটো আলাদা আলাদা ফাংশনের যদি ডেরিভেটিভ বের করি তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভের যোগফলের সঙ্গে কিন্তু সমান। এখানে u আর v কিন্তু প্রত্যেকই ফাংশন অফ x, ঠিক আছে। আবার যদি তোমাকে এটা যদি মাইনাস হয় তাহলে এটাও মাইনাস হবে। এখন যদি দুটো ফাংশনের গুণফলের যদি তোমাকে ডেরিভেটিভ বের করতে হয় তাহলে তুমি প্রথমে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করবে, u into dv dx plus v into du by dx। যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কিন্তু 0 হয়, ঠিক আছে। আবার যদি দুটো ফাংশন যদি ভাগের আকারে থাকে তাহলে তুমি এটাকে এভাবে করতে পারো, v du minus u dv। আবার যদি
ইউ এমন একটা ফাংশন, যদি ইউ ফাংশন অফ যদি ভি হয়, ধরো ইউটা হচ্ছে ভি এর ফাংশন, তাহলে তুমি ডিইউ বাই ডিএক্স কি করে বের করবে? যেহেতু ইউটা এক্স এর ফাংশন নয়, ইউটা হচ্ছে ভি এর ফাংশন, আবার ভিটা হচ্ছে এক্স এর ফাংশন। ধরো ইউ হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে ভি এর ফাংশন, আবার ভিটা হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে এক্ষেত্রে তুমি ডিইউ বাই ডিএক্স কি করে বের করবে? তাহলে তোমাকে ইউটা যেহেতু ভি এর ফাংশন, তাহলে ইউটাকে তোমাকে আগে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। এরপরে যেহেতু আমি ভি এর ডেরিভেটিভ বের করছি না, আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করছি, তাহলে তুমি এই ডিভিটাকে আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবে। তাহলে বুঝতেই পারছো ডিভি ডিভি কেটে গেল, তাহলে ডিউ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিউ ডিএক্স হয়ে গেল। ঠিক আছে, এরপরে তোমাদের এর উপর ভিত্তি করে, এগুলো জাস্ট সূত্র, তোমাদের জাস্ট এর উপর ভিত্তি করে যদি কিছু অঙ্ক করো তাহলে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এইগুলো আমার করানোর কথা নয়, কিন্তু ফিজিক্স পড়াতে গেলে এগুলো যদি না বোঝানো হয় তাহলে ফিজিক্সটা মানে মানে ফিজিক্সটা বোঝা কিন্তু খুব শক্ত হয়ে যায়, তাই জন্য এটা করিয়ে দিলাম। ধরো ওটা বুঝতে পারো না, ধরো আমাকে যদি বের করতে হয়, ধরো y ইজ ইকুয়াল টু রয়েছে tan থিটা, আবার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি, আমাকে বের করতে হবে dy বাই dt এর মান কত। এখানে দেখতেই পাচ্ছ যে yটা কিন্তু x এর ফাংশন, yটা কিন্তু t এর ফাংশন নয়, yটা হচ্ছে থিটার ফাংশন। তাহলে আমি dy বাই dt কিভাবে বের করব? এখন একটা সূত্র ছিল যে dy বাই dt ইজ ইকুয়াল টু, যেহেতু yটা থিটার ফাংশন তাহলে yটাকে আগে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর যেহেতু থিটাটা হচ্ছে t এর ফাংশন তাহলে থিটাটাকে আবার t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেব। তাহলে d থিটা কেটে যাবে, dy dt ইজ ইকুয়াল টু dy dt হয়ে যাবে। তাহলে ধরো dy d থিটা, তাহলে d থিটা অফ tan থিটা, আবার ইনটু d থিটা বাই dt, d dt তখন থিটার মানটা ওমেগা টি, এখানে ওমেগাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট যদি হয়। এখন তো আমি এইমাত্র একটু আগে বের করলাম যে tan থিটার ডেরিভেটিভ কত হয়, tan থিটার ডেরিভেটিভ হয় sec স্কয়ার থিটা, আর যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগাটা একটা সূত্র লেখাতে ভুলে গেছি, d dx অফ কনস্ট্যান্ট ইনটু কোন একটা ফাংশন u যদি থাকে তাহলে এই কনস্ট্যান্টটা এর বাইরে বেরিয়ে যাবে আর ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি এর হবে। এই সূত্র লেখাতে ভুলে গেছিলাম। তাহলে তোমাকে যদি এখন এর ডেরিভেটিভ বের করতে হয়, আর যেহেতু ওমেগাটা একটা কনস্ট্যান্ট তাই ওমেগাটা ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে, আর টি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে কত হয়, আমি কিছু নেই মানে টি টু দ্য পাওয়ার 1 ধরতে পারি। ঠিক আছে, এবারে কথা বুঝতে পারবে না, কিছু নেই মানে টি টু দ্য পাওয়ার 1 ধরতে পারি। এখন ওমেগাটা একটা কনস্ট্যান্ট তাই বাইরে বেরিয়ে গেল sec স্কয়ার থিটা। এখন দেখো আমি বলেছিলাম যে d dx অফ x টু দ্য পাওয়ার n কত হয়, n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে এখানে 1 টা গুণ হবে ইনটু t টু দ্য পাওয়ার 1 মাইনাস 1 মানে t টু দ্য পাওয়ার 0, আর t টু দ্য পাওয়ার 0 মানে কত হচ্ছে, সামথিং টু দ্য পাওয়ার 0 মানে অলওয়েজ 1 হয়। তাহলে এই ডেরিভেটিভটা অ্যাকচুয়ালি হবে ওমেগা ইনটু sec স্কয়ার থিটা। এরকম ভাবে তোমাদের বই অজস্র অঙ্ক রয়েছে, 12 এর অঙ্ক বই অজস্র অঙ্ক রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। আর যদি প্র্যাকটিস নাও করো তাহলে যেখানে যেখানে প্র্যাকটিসের প্রয়োজন হবে আমি ডেরিভেশন করতে করতে তোমাদের করিয়ে দেবো। তাহলে এতটা পর্যন্ত এখানেই থাক, এখানেই মোটামুটি তোমাদের ডেরিভেটিভের কনসেপ্ট শেষ হচ্ছে। এর পরের দিন আমি ম্যাক্সিমা আর মিনিমা সম্পর্কে একটা ভিডিও তৈরি করব, তারপরে আমরা ইন্টিগ্রেশনে যাব।
ঠিক আছে, আজকের কথা এতটাই।